সবাইকে শুভ রাত্রি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের লাইভ ক্লাস থেকে। সবাই আমাদের ক্লাসে জয়েন করা শুরু করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে আসতেছেন সবাই হাজিরা দেন। বেশি কথা বলার সময় নাই, কারণ দ্রুত আমাদের পরীক্ষার এক্সামিনেশন নকিং অ্যাট দ্য ডোর, পরীক্ষা চলে আসতেছে। এমডি জাকির হোসেন আসছেন। আপনি গত যে ক্লাসগুলো করেন নাই সেগুলো রেকর্ড ক্লাস এই যে পেজ থেকে দেখে নেবেন, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। আজকের পরে দণ্ডবিধির আর মাত্র 2 দিন ক্লাস করলে দণ্ডবিধি শেষ। 2 দিন ক্লাস করে পরে একটা ক্লাস দিব একদম ফুল রিভিশন দণ্ডবিধির 1 থেকে 511। তারপর 1 থেকে 511 থেকে একটা এমসিকিউ হবে, তারপরে আমি একটা রেকর্ড দিয়ে দেব ফৌজদারির মতো। তারপর আমরা সাক্ষ্য আইন শুরু করব। সাক্ষ্য আইন সর্বোচ্চ 15টা ক্লাসের মধ্যে 15 দিনের মধ্যে আমরা শেষ করে দেব গুরুত্বপূর্ণ ধারাগুলো। তারপরেই আমরা 15 দিন পরেই পিআরবি পড়ব। পিআরবিতে বেশি দিন লাগাবো না, গুরুত্বপূর্ণগুলো। আর মাইনর অ্যাক্টগুলো থাকবে, সেটা আমরা সকাল বিকেল কিছু কিছু মাইনর অ্যাক্ট আছে একদিনে একটা আইন পড়িয়ে দেওয়া যাবে। সো এগুলো নিয়ে কেউ চিন্তা করবেন না। এই অল রেসপন্সিবিলিটি গোস টু মি। আমার উপর ভরসা করবেন, আমি আপনাদের দায়িত্ব নিলাম। পরীক্ষার আগে আপনাকে আমি প্রস্তুত করে দেব। আমার 7 দিন ছুটি হয়ে আছে। মা খুব রিকোয়েস্ট করতেছে বাড়ি যাওয়ার জন্য। আমি বাড়ি যাচ্ছি না, শুধুমাত্র আপনাদের কারণে। আমি কোথাও গিয়ে রাত্রে থাকতেও পারি না যে ক্লাস মিস যাবে। তো সবাই একটু ভরসা রাখবেন আর প্রতিদিন ক্লাসগুলো করবেন। আপনি প্রমোশন পাইলে আমি খুশি হব, আর কিছুই না। তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে একটা ইউনিক ক্লাস করব। 2টা ছন্দ দিয়ে ক্লাসটা আমরা মাথায় নিয়ে নেব। আজকে ক্লাস শুরু করার আগে আমরা গতকালের ক্লাসটা একটু দেখি, 2 মিনিটের রিভিশন দিই। সবাই আমার সাথে সাথে মনে মনে বলার চেষ্টা করেন আপনার আদৌ মনে আছে কিনা। আমি গতকালের ক্লাস থেকে একটা প্রশ্ন ছুড়ে দিব আপনাদেরকে, আপনারা প্রশ্নটা ধরবেন, অ্যান্সার করে আবার আমার কাছে ফেরত দিবেন। অনিষ্ট 425 ধারা। এই অনিষ্টটা এমন একটা জিনিস, অনিষ্ট মানে কি? কারো ক্ষতি করা। অনেকেই আমরা অন্যের ক্ষতি করি যাতে আমার লাভ হয়, কিন্তু এই অনিষ্টটা এমন এক প্রকারের ক্ষতি যাতে যে ক্ষতিটা করতেছে তার কোনো লাভ নাই, মানে হুদাই, কিন্তু যার অনিষ্ট করতেছে তার ক্ষতি হবে। আপনার ঘর থেকে আমি টাকা চুরি করে আনলাম, তাহলে এটা আপনার ক্ষতি হইল এবং আমারও কিন্তু লাভ হইল, আমি যে টাকাটা চুরি করে আনছি। কিন্তু অনিষ্টের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আপনার একটা জিনিসের ক্ষতি করলাম, তাতে শুধু আপনারই ক্ষতি হয়েছে, কিন্তু আমার কোনো লাভ হবে না, মানে হুদাই আমি করলাম।
আপনার বাসার পাশে অনেকে মনে করেন পাশে বাসা থেকে একটু সাইডে, বাসার উঠানে রোদ পড়ে না, তার একটু রাস্তার সাইডে রোদ পড়ে, সেইখানে একটা দড়ি টানাই আপনি জামা কাপড় শুকা দিলেন। মানে একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই জামা কাপড় যে শুকা দিয়েছেন দড়ি টানাই, দড়ির এক অংশ একটু ঝুলা মানে একটু বাড়তি আছে, সরাগিট দেওয়া, ওইটা টান দিলেই দড়িটা খুলে যাবে। মানে একটা লোক যাচ্ছে ওখান থেকে হেঁটে যাচ্ছে, হঠাৎ মনে হলো কি করা যায়, কি শয়তানি করা যায়, এই যে পাইছি, দড়িটা টান দিয়ে আস্তে টান দিয়ে জামা কাপড় সব আপনার সব পরে ফেলাইয়া সে চলে গেল, তার কোনো লাভ নাই, কিন্তু আপনার ক্ষতি হইল। এরকম এটা খামখেয়ালি হতে পারে, সজ্ঞানে করতে হবে, আবার ক্ষতি করার উদ্দেশ্যেও হতে পারে, শত্রুতা বশত হতে পারে। আপনি নতুন নতুন চারা লাগাইছেন, রাতের বেলা এসে সবগুলো চারা দা দিয়ে কেটে কেটে রেখে গেল, আপনার অনিষ্ট হবে। অনিষ্টর সংজ্ঞা 425, অনিষ্টর শাস্তি 426। এখন অনিষ্টর কিছু লিমিট দেওয়া আছে, যে 50 টাকার নিচে যদি হয় তাহলে 426 নর্মাল শাস্তি, আর 50 টাকা থেকে উপরে যদি কোনো ক্ষতি করে তাহলে 427 ধারা। আর একটা অনিষ্ট আছে আপনার, অনেকে আছে গৃহে ঘর বাড়িতে আগুন জ্বালাই দেয়, বিভিন্ন গৃহের আরো আনুষঙ্গিক জায়গায়, এভাবে কেউ যদি আগুন দিয়ে আপনার অনিষ্ট বা ক্ষতি করে তাহলে তার শাস্তি 436 ধারা। 436 ধারাটা সবাই একটু মনে রাখবেন, যে ক নামক ব্যক্তির বাড়িতে শত্রুতাবশত অথবা গোয়াল ঘরে আগুন লাগাই দিয়ে তার ক্ষতি করলো, এক্ষেত্রে তার শাস্তি দণ্ডবিধির কত ধারা আওতায় পড়ে। তাহলে এই যে আগুন দিয়ে পুড়িয়ে যদি আপনার অনিষ্ট করে তখন 436। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু ধারা পড়ছিলাম, 441 থেকে 462, খুবই ইম্পর্টেন্ট। এই ধারাগুলো সহযোগী হিসেবে আসে। অনধিকার প্রবেশ, যেখানে প্রবেশের অনুমতি আপনার নাই সেখানে যদি প্রবেশ করেন অনধিকার প্রবেশ। আবার ওইখানেই যদি আপনি অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করেন তখন হবে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এটা কয়ভাবে করা যায়? আপনি দিনের বেলা করা যায়, আবার রাতের বেলা করা যায়, আবার চুপি চুপি করা যায়, আবার সামনাসামনিও করা যায়। 443 থেকে শুরু করবে, 443-এর শেষে 3, তাই এখানে কথা হবে 3টা। সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। আবার 444-এর শেষে 4, তাই এখানে কথা হবে 4টা। 443-এর ওই 3টে কথা থাকবে, তার শুরুতে একটা কথা যোগ হবে, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। বই আছে যাদের দেখে নেবেন, আর যারা এখনো কিপটামি করে বই কেনেন নাই তাদের প্রমোশন পাওয়ার আশা খুবই কম, তবে এখনো যদি বই কেনেন তাহলে প্রমোশন পাবেন। তাহলে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। এবার 445 ধারা। আচ্ছা বলেন তো, কয়টা উপায়ে যদি কেউ গৃহে প্রবেশ করে তাহলে সেটা অপথে গৃহে প্রবেশ হবে? কয়টা মাধ্যমে, কয়ভাবে প্রবেশ করলে অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে? 5, 6, 7, 8, কয়টা উপায়ে? সবাই একটু কমেন্ট করে বলেন দেখি কার কার মনে আছে। 445,
প্রথমটা হচ্ছে কেন নেট নাই কি আপনার নিজের মোবাইল সমস্যা? মোবাইল সমস্যা না, নেট আর কি করতেছে না এরকম কেন? আজকে এতগুলো টাকা নেট কিনছি। এটা কোন সিম? রবি সিম উপরে সমস্যা নাকি? বুঝতে পারি না। তো সমস্যা তাহলে তাহলে 6টা উপায়, এই 6টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এমডি মঈন, তোমাকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তবে আর একটা ধন্যবাদ পাবা সম্মানী দিলে। রেকর্ড করে দেখেন, কাজ হবে না। তাহলে 6টা উপায় এখন বসে থাকেন। একটা হচ্ছে কেউ যদি শীত কেটে প্রবেশ করে। 2 নাম্বার হচ্ছে কেউ যদি দেয়াল টপকাইয়া বা মই বা বাসই দিয়া গৃহে প্রবেশ করে। 3 হচ্ছে এমন জায়গা থেকে প্রবেশ করে যে পথ বাড়ির মালিক কখনো ব্যবহার করে না, সেই পথ দিয়ে প্রবেশ করলে। 4 হচ্ছে কোনো তালা ভেঙে প্রবেশ করলে। 5 নম্বর হচ্ছে জোর অর্থাৎ অপরাধমূলক বল প্রয়োগ করে প্রবেশ করলে। 6 হচ্ছে কোনো গিট বা বাঁধন যদি খুলে প্রবেশ করে। 6টা 445 আর 446 রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। তাহলে 43 যোগ 45 এর শাস্তি, অর্থাৎ 43-এর শাস্তি 3 প্রকারের: 53, 54, 55। আবার 44-এর শাস্তি 56, 57, 58। 53, 54, 55 হচ্ছে দিনের বেলায়, 56, 57, 58 হচ্ছে রাতের বেলায়। প্রথমটা হচ্ছে নর্মাল শাস্তি, শুধুমাত্র প্রবেশ করবে 53। এরপর যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করে 54, আর আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে করলে 55। এরকম রাত্রিবেলায় নর্মাল প্রবেশ তারপর ধরা খাইলে 456, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্দেশ্যে প্রবেশ করলে 457, আর হচ্ছে আঘাত আক্রমণে করলে 458। প্রচুর নেট প্রবলেম। আরো একজনের আমিনুল হক শাকিল, তোমার কোন সিম? অ্যান্ড্রয়েডে পড়ানো এইটা তো দেখেন বাইর করি কে 63 এইটা দেখেন। আর 459 দিনের বেলায়, যদি দিনের বেলায় একটা লোক আপনার বাড়িতে ঢুকতেছে অপথে গৃহপ্রবেশ, অর্থাৎ অনধিকার, আপনার বাড়িতে ঢোকার অধিকার নাই, ঢুকতেছে, তখন আপনি বাধা দিয়েছেন, তখন যদি দিনের বেলায় যদি আপনাকে আঘাত করে তাহলে 459। আর রাতের বেলায় সিধেল চুরি, শীত কেটে কেউ ঢুকতেছে, তখন যদি বাড়ির মালিক বাধা দেয়, সেই বাড়ির মালিককে যদি হত্যা করে ফেলে অথবা গুরুতর জখম করে, তাহলে এই পার্টিতে যে কয়জন ছিল প্রত্যেকে দোষী বলে গণ্য হবে 460 ধারায়। 461 একটা আবদ্ধ পাত্র, সম্পত্তি আছে যার মধ্যে, সেটা টাকা পয়সা হোক, সোনাদানা হোক, যে কোনো মূল্যবান দলিল হোক, সম্পত্তি ধারণকারী একটা আবদ্ধ পাত্র কেউ যদি ভেঙে ফেলে বা উন্মুক্ত করে অসাধুভাবে যদি উন্মুক্ত করে বা ভেঙে ফেলে, তখন 461। আর এই সেম কাজটা যখন এমন কোনো ব্যক্তি করে যে ওই পাত্রটার অর্থাৎ দায়িত্বে ছিল বা ভারপ্রাপ্ত বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার ছিল, যেমন দোকানের কর্মচারী অথবা বাসার গৃহকর্মী
এরা যদি এই সেম কাজটা করে, অসৎ উদ্দেশ্যে খোলা রাখে, তখন তাহলে 462। সকলের কাছে প্রশ্ন, মোহাম্মদ সেলিম নামক এক ব্যক্তি, মোহাম্মদ সেলিম নামক এক ব্যক্তি তার প্রতিবেশী আনিস নামক এক ব্যক্তির বাড়িতে রাত 3টার সময় চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। তাহলে কয়টার সময়? রাত 3টার সময় চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। প্রবেশ করার পরে তার গৃহে ঢুকে কিছু মালামাল চুরি করে পালিয়ে যায়। প্রশ্ন বাড়াইলাম না, শুধুমাত্র এটার অ্যান্সার করেন। কিছু মালামাল চুরি করে পালিয়ে যায়, শুধুমাত্র এটা অ্যান্সার করেন। কত ধারা হতে পারে? তো আজকে আমরা একটা নতুন কিছু পড়ব, জালিয়াতি। 463 ধারা থেকে 471 ধারা পর্যন্ত আমরা পড়ব। এরপরে আর মাত্র 2টা ক্লাস করলে দণ্ডবিধি আমাদের শেষ। জালিয়াতি কাকে বলে? 463 ধারা। যাদের কাছে বই আছে ওপেন করেন, আর যাদের কাছে বই নেই মন দিয়ে শোনেন। জালিয়াতি 380 457। আরিয়ান শুভ্র ঠিক করে লেখো। এমএসটি রিপা আক্তার, আমরা যখন মেইন যেখান থেকে প্রশ্ন করা হবে ওই ধারাটা আগে আসবে, এবং অর্থাৎ আগে যে কাজটা সংগঠিত হবে বিষয়ভিত্তিক যেই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে ওই জায়গার ধারা আগে হিট করতে হবে, তারপরে হচ্ছে পরের ধারা। যেমন এখানে বলছে ওই যে রাত্রিবেলা 3টার সময় আগে অনধিকার গৃহপ্রবেশ করছে, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে, সেহেতু 457 ধারাটা আগে আসবে। তারপরে বলছে যে চুরি করে পালিয়ে যায়, তাহলে তখন আসবে, তারপরে আসবে 380। এটা 100%। ধন্যবাদ। জালিয়াতি 463 ধারা। এই জালিয়াতিটা আসলে কি? এটা কেন করা হয়? কার সাথে করা হয়? আপনি এতদিন ধরে একটা জায়গা ভোগ করতেছেন, হঠাৎ আপনার প্রতিবেশী এসে বলতেছে এইখান থেকে আমিও জায়গা পাবো। কেমনে পাবো? এই দেখেন, এই দলিলে আমার নামে আছে। তাহলে সে নকল একটা দলিল তৈরি করে এনে দাবি করতেছে এই জায়গা আমিও পাবো। এইটাই কিন্তু জালিয়াতি। এইটাই কিন্তু জালিয়াতি। ভুয়া জমির দলিল তৈরি করে জমি দাবি করা। আবার মনে করেন কেউ ভুয়া ব্যাংকের চেক তৈরি করে টাকা উঠাই নিল। তাহলে জালিয়াতির ব্যাপারটা কি? প্রথমে একটা মিথ্যা দলিল বানাতে হবে। এই দলিলটা বানাতে হবে কি? প্রতারণা করার উদ্দেশ্যে। তাহলে জালিয়াতি কাকে বলে? জালিয়াতি বলতে কি বোঝায়? জালিয়াতি কি, এটা আপনারা এইভাবে বোঝার চেষ্টা করেন। একটা লোক একটা মিথ্যা দলিল বানাবে, বানাইয়া সে
অন্যের সাথে প্রতারণা করার উদ্দেশ্যে দলিলটা বানাবে, বানাইয়া সেই যে একটা সম্পত্তি দাবি করবে অথবা সম্পত্তি ত্যাগের জন্য বাধ্য করবে। তাহলে যদি কোনো ব্যক্তি জনসাধারণের হোক বা অন্য কোনো ব্যক্তি বিশেষের ক্ষতি করার উদ্দেশ্যে, যদি কোনো ব্যক্তি জনসাধারণ বা অন্য কোনো ব্যক্তি বিশেষের ক্ষতি করার উদ্দেশ্যে অথবা কোনো ব্যক্তিকে তার সম্পত্তি ত্যাগে বাধ্য করার উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করে, তাহলে সেই ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে। একটা মিথ্যা দলিল বানাইয়া এখন আপনার সম্পত্তি সে দাবি করতেছে যে ওখান থেকে আমিও পাবো, আমাকে সেই সম্পত্তি দিয়ে দাও। তাহলে এই যে আপনার সম্পত্তি ত্যাগে বাধ্য করতেছে কিসের মাধ্যমে? একটা মিথ্যা দলিল বানাইয়া, প্রতারণার উদ্দেশ্যে একটা মিথ্যা দলিল বানাইয়া আপনার কাছে সম্পত্তি ত্যাগে বাধ্য করার জন্য বলতেছে। তাহলে একজনে একটা লোকে একটা মিথ্যা দলিল বানাবে, কেন বানাবে? প্রতারণা করার উদ্দেশ্যে, অন্য একজনের সম্পত্তি দাবি করার জন্য অথবা সম্পত্তি ত্যাগে বাধ্য করার জন্য যদি কোনো মিথ্যা দলিল বানায় তাহলে সে জালিয়াতি করেছে বলে গণ্য হবে। তাহলে এই জালিয়াতি করছে, আপনি একটা মিথ্যা দলিল বানাইছেন, তারপর একজনের সাথে প্রতারণার উদ্দেশ্যে তার সম্পত্তির দাবি করছেন বা সম্পত্তি ত্যাগে বাধ্য করার জন্য যখনই একটা মিথ্যা দলিল বানাবেন তখন আপনি জালিয়াতি করেছেন বলে গণ্য হবে। তাহলে জালিয়াতি কেন করবেন? জনসাধারণ বা ব্যক্তি বিশেষের ক্ষতি করার জন্য, তার সম্পত্তি পরিত্যাগ করার জন্য। এখন প্রতারণা আর জালিয়াতি এই দুইটার পার্থক্য কি? প্রতারণাটা এটা কিন্তু মৌখিকভাবে হতে পারে অথবা দলিল তৈরির মাধ্যমে হতে পারে, কিন্তু জালিয়াতি সবসময় অবশ্যই দলিল তৈরির মাধ্যমে হতে হবে। জালিয়াতি আপনি মুখে মুখে জালিয়াতি করতে পারবেন না। জালিয়াতি করতে হলে অবশ্যই আপনার একটা মিথ্যা দলিল তৈরি করতে হবে। জালিয়াতি করতে হলে অবশ্যই দলিলের মাধ্যমে করতে হবে, কিন্তু প্রতারণা তাহলে প্রতারণা আপনি মুখে মুখে কাউকে ভুলভাল বুঝাইয়াও প্রতারণা করতে পারেন, কিন্তু জালিয়াতি অবশ্যই দলিলের মাধ্যমে হতে হবে। তাহলে 463 হচ্ছে জালিয়াতি কাকে বলে। 465 হচ্ছে জালিয়াতির শাস্তি। মাঝখানে 464 সেখানে বলছে মিথ্যা দলিল কাকে বলে। মিথ্যা দলিলটা কি? মিথ্যা দলিলটা তিন ভাবে বানান যায়। একটা দলিল মিথ্যা, মিথ্যা কোনটা আর নকল কোনটা? মিথ্যাটা হচ্ছে এমন জিনিস যার কোনো অস্তিত্ব নাই, আর নকল হচ্ছে, নকল মানে জাল, জাল হচ্ছে এই জিনিসটার অস্তিত্ব আছে কিন্তু ভুলভাবে তৈরি। মনে করেন কেউ 500 টাকার জাল নোট ছাপাইলো বা নকল নোট ছাপাইলো, তার মানে এই 500 টাকা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, ওইটাকেই যখন সে সরকারি নিয়মের বাইরে
জালভাবে ছাপায় তখন হয়ে যায় জাল নোট বা নকল নোট। কিন্তু কেউ যদি 600 টাকার নোট ছাপায়, 600 টাকার নোট ছাপাইলো, তাহলে এই 600 টাকার নোট কি আমাদের দেশে আছে? না। তাহলে এইটা হয়ে যাবে কি মিথ্যা নোট, মিথ্যা, যার অস্তিত্ব নাই। এখন আমরা 464-তে একটা এমসিকিউ হতে পারে যে মিথ্যা দলিলটা আসলে কিভাবে হতে পারে। তাই জাল হচ্ছে আসলটার একটা কপি, কিন্তু মিথ্যা হচ্ছে যার অস্তিত্ব নাই। মনে করেন আপনি নিজে একটা দলিল তৈরি করলেন অন্য একজনের সিল স্বাক্ষর দিয়া, যাতে দেখে মনে হয় ওই যে স্বাক্ষর, ওইখানে যার স্বাক্ষর উনিই মনে হয় আসলে স্বাক্ষর দিয়েছে। আসলে আপনি সিল দিয়েছেন, আপনিই স্বাক্ষর দিয়েছেন। আপনি একজন পুলিশ কনস্টেবল, আপনি একটা চিঠি ইস্যু করলেন, বানাইলেন, নিজে নিজে কম্পিউটারে টাইপ করে প্রিন্ট দিয়ে, তারপর নিচে পুলিশ সুপার স্যারের সিলটা দিয়ে স্যারে যেভাবে সই দেয় ওইভাবে একটা সিগনেচার করলেন। তাহলে এইটা যে দেখবে সে মনে করবে হ্যাঁ পুলিশ সুপার স্যারের স্বাক্ষর। তাহলে এটা কি হয়ে যাবে? এটা একটা মিথ্যা দলিল। তাহলে মিথ্যা দলিল, 3টি কাজ করলে মিথ্যা দলিল প্রস্তুত করছে বলে গণ্য হবে। সবাই জানেন মিথ্যা দলিল প্রস্তুত করার ক্ষেত্রে কয়টি কাজ করতে হয়? 3টি। একটা এমসিকিউ আসতে পারে যে কয়টি কাজ করলে একটা মিথ্যা দলিল প্রস্তুত করছে বলে গণ্য হবে? 3টি। 1 নাম্বার হচ্ছে অন্য একজনের সিল স্বাক্ষর ব্যবহার করে যদি দলিলটা তৈরি করেন, যা দেখে মনে হয় যে দলিলে যার স্বাক্ষর আছে তিনিই প্রস্তুত করছে, এইভাবে যদি ধোঁয়াশা তৈরি করে দলিল প্রস্তুত করেন, সেটা হবে মিথ্যা দলিল। 2 নাম্বার হচ্ছে একটা দলিল প্রস্তুত হওয়ার পর অসাধুভাবে ওই দলিলের গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করার ফল। যদি আপনি এই দলিলটা প্রস্তুত করার পরে গুরুত্বপূর্ণ অংশে পরিবর্তন করেন। একবার আমাদের এই যে প্রমোশনের যে মাঝে মাঝে হেডকোয়ার্টার থেকে কাগজ আসে যে কনস্টেবল হতে নায়ক পদে এত থেকে এত পর্যন্ত ক্লিয়ারেন্স চায়, তো মাঝখানে কিন্তু একটা নকল ক্লিয়ারেন্সের একটা চিঠি আমাদের অনলাইনে ঘুরছিল। তো সেখানে কি করছে, মনে করেন হেডকোয়ার্টার থেকে দিল 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু আপনি ওইটারে মাঝখানে এডিট করে 1 থেকে 300 পর্যন্ত বানাই দিলেন। অর্থাৎ দলিলটা প্রস্তুত হওয়ার পরে অসাধুভাবে যদি গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করেন, তখন ওটাও কিন্তু মিথ্যা দলিল হবে। 1 নাম্বার হচ্ছে অন্যের সিল স্বাক্ষর ব্যবহার করে যদি করেন। 2 নাম্বার হচ্ছে দলিলের গুরুত্বপূর্ণ অংশ যদি পরিবর্তন করেন। আর 3 নাম্বার অংশ হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তিকে দিয়ে কোনো একটা দলিলের সিল বা স্বাক্ষর করাই নেন, এমন সময় যে সময় ওই লোকটা অপ্রকৃতিস্থ বা মানসিকভাবে সে মানে স্বাভাবিক নয়, প্রমত্ত অবস্থায় আছে বা মানসিক অবস্থায়, তাহলে এটা কিন্তু সে সজ্ঞানে দিল না। এই অবস্থায় যদি আপনি সেই স্বাক্ষর নেন, তাহলে সেটা মিথ্যা দলিল বলে গণ্য হবে। তাহলে আপনার দাদু সে খুবই বৃদ্ধ, মরে যাবে, অপ্রকৃতিস্থ, সেন্স নাই, আপনি আপনার দাদুর কাছ থেকে আপনার ওই দলিলে, জায়গা জমির দলিলে তার টিপসইটা নিয়ে নিলেন, সে তো আর বুঝে শুনে দেয় নাই, তো এটাও কিন্তু ওই দলিলটা ভ্যালু থাকবে না, এটা মিথ্যা দলিল হবে। তাহলে শর্টকাটে 3টা বোঝেন। অন্যের সিল স্বাক্ষর ব্যবহার করে যদি দলিল তৈরি করেন, সেটা মিথ্যা দলিল। দলিলের গুরুত্বপূর্ণ অংশ যদি পরিবর্তন করেন, সেটা মিথ্যা দলিল। আর দলিলে এমন কোনো ব্যক্তির স্বাক্ষর নিয়ে যদি দলিল তৈরি করেন যে সময় ওই ব্যক্তি মানসিকভাবে অপ্রকৃতিস্থ থাকে, এরকম ভাবে করলে সেটা মিথ্যা দলিল হবে।
463 জালিয়াতি, 464 মিথ্যা দলিল প্রস্তুত, 465 জালিয়াতির শাস্তি। তাহলে এটা আমরা সংক্ষেপে শিখব। জামিজা, জামিজা 463, 464, 465। জামিজা, জামিজা। প্রিন্স হৃদয়, তুমি একটু কমেন্ট করে এটা লিখে দাও। জামিজা। প্রথম জাতে হচ্ছে জালিয়াতির সংজ্ঞা, মিতে মিথ্যা দলিল প্রস্তুত, আর পরের শেষের জাতে হচ্ছে জালিয়াতির শাস্তি। জামিজা, জাতে জালিয়াতি, মিতে মিথ্যা দলিল, আর জাতে জালিয়াতির শাস্তি। তাহলে 63, 64, 65 জামিজা। জামিজা, জামিজার ফুল মিনিং করে দাও প্রিন্স হৃদয়। প্রথম জাতে জালিয়াতির সংজ্ঞা, মিতে মিথ্যা দলিল প্রস্তুত, শেষের জাতে জালিয়াতির শাস্তি। তাহলে মিথ্যা দলিল তিনভাবে প্রস্তুত করা যায়। একভাবে হচ্ছে অন্যের সিল স্বাক্ষর নিয়ে করলে, 2 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে, আর 3 নাম্বার হচ্ছে মানসিকভাবে অপ্রকৃতিস্থ ব্যক্তির সিল স্বাক্ষর নিয়ে। এখন 4টা জিনিস পড়ব। 466, 67, 68, 69। 66, 67, 68, 69। একটা হচ্ছে আদালতের নথিপত্র যদি কেউ জাল করে, আর একটা হচ্ছে মূল্যবান জামানত যদি কেউ জাল করে, একটা হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করলে, আর একটা হচ্ছে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করলে। এখন এই 4টা ধারা আপনি কিভাবে মনে রাখবেন? বর্তমানে আমাদের আমের সিজন। মনে করেন আমরা একটা কৌশল শিখি। এখন আপনি আম কিনতে গেছেন। আম কিনতে যাওয়ার পরে এখন আপনি বলতেছেন এই আম মিষ্টি হবে না, দোকানদার বলতেছে হ্যাঁ মিষ্টি হবে, আমি চ্যালেঞ্জ। তখন বাকবিতণ্ডার এক জেরে বলতেছে তা আপনি আম কেটে প্রমাণ দেখান, আম কেটে প্রমাণ করে দেবেন, আমাকে আগে দেন একটু, আমি একটু খেয়ে দেখি, প্রমাণ করেন যে হ্যাঁ আপনার দোকানে আম মিষ্টি। তাহলে বিষয়টা হচ্ছে আম প্রমাণ। আম প্রমাণ। প্রিন্স হৃদয়, তুমি এইটা লেখো শর্টকাটটা। আম প্রমাণ। সরেয়া ম আম, পয়রফলা আর ময়াকার মা আন্ন। তাই আম প্রমাণ 4টে শব্দ। প্রথমে সরেয়া, এইটা হবে আদালতের নথিপত্র ইত্যাদি জালিয়াতিকরণ। সরেয়া শেষ, আদালতের নথিপত্র। এরপর আছে কি ম, মতে হয়েছে মূল্যবান জামানত যদি কি করে, জালকরণ করে। এরপর আছে প্রো, পয় রফলা প্রো, প্রো হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে যদি কেউ জালিয়াতি করে। আর শেষে আছে মান, মানহানির উদ্দেশ্যে যদি কেউ জালিয়াতি করে। আম প্রমাণ 66, 67, 68, 69। আম প্রমাণ। সরেয়া হচ্ছে আদালতের নথিপত্র জালিয়াতি করলে, মতে মূল্যবান জামানত জালিয়াতি করলে, আর পয়রাফলা প্রতে হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করলে, আর মান মানে হচ্ছে মানহানির উদ্দেশ্যে যদি কেউ জালিয়াতি করে। আম প্রমাণের এটা তো শর্টকাট, এটার
প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা ভেঙে একজনে কেউ লিখে দেন, এমডি রাজু ম্যাচ ম্যানেজার। তাহলে এখন আমের সিজন, আম টক না মিষ্টি সেটা প্রমাণ করতে হবে। সেটা আমরা 466, 66, 68, 69। তাহলে প্রথমে পাইলাম জামিজা 63, 64, 65 জামিজা, এটা আপনারা আশা করি ভুলবেন না। পরে 66, 67, 68, 69 আম প্রমাণ। এই দুইটা শর্টকাট মনে রাখলে একদম 63 থেকে 69 আপনি আর কোনোদিন ভুলবেন না। তা প্রশ্ন করলো একজন যে কোনো এক ব্যক্তি, ক নামক ব্যক্তি মূল্যবান জামানত জালিয়াতি করলো, এক্ষেত্রে তার শাস্তি কত ধারায়? তাহলে মূল্যবান মানে ম, তাহলে কততে আছে? 66, 66। 66তে প্রথমে আ, পরে হচ্ছে ম, তাহলে 66। আদালতের নথিপত্র কেউ যদি জালিয়াতি করে, আদালতের নথিপত্র কোনটা? আমাদের এই যে জামিননামা তৈরি হয় আদালত থেকে, বেল বন্ড যেটা, হ্যাঁ। এখন আপনার একজন দলীয় লোক ধরে আনা হয়েছে, থানায় রাখা হয়েছে। এখন আপনি কি করলেন? উকিল পাঠাইয়া, উকিল এসে বলল, এই ওসি স্যার আমার লোককে ছেড়ে দেন। কেন? এই নেন জামিননামা। তখন ওসি স্যার সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। এই যে জামিননামাটা যে শো করে, এটা জালিয়াতি। এটা যদি মিথ্যাভাবে তৈরি হয়, তাহলে এই মিথ্যা জামিননামা যদি কেউ তৈরি করে, তাহলে তার শাস্তি। তাহলে জামিননামাটা কোথার কাগজপত্র? আদালতের। কেউ একজন ভুয়া ওয়ারেন্ট, আদালতের সিল স্বাক্ষর দিয়ে কেউ একজন ভুয়া ওয়ারেন্ট তৈরি করলো, তাহলে ওয়ারেন্টটা কোথার কাগজপত্র? আদালতের অথবা সরকারি রেজিস্টারের। তাহলে ওয়ারেন্ট যদি কেউ জালিয়াতি করার উদ্দেশ্যে তৈরি করলো, তাহলে তার শাস্তিও 466। আদালতের যত কাগজ আছে বা সরকারি রেজিস্টারের যত কাগজ আছে, এইটা যদি কেউ জালিয়াতি করে, তার শাস্তি সরেয়া হতে 466। এবারে মূল্যবান জামানত কেউ যদি জালিয়াতি করে, 467। এমন কিছু জালিয়াতি করলো বা জাল করলো যা একটা মূল্যবান জামানত, যেমন একটা সরকারি 100 টাকা একটা স্ট্যাম্প, এটা যদি সে মিথ্যাভাবে তৈরি করে জালিয়াতি করে, তখন তার 467। পয়রা ফলা হচ্ছে প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি। প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি, একটা ভুয়া একটা ওয়েবসাইট তৈরি করলো কেউ, মনে করেন সোনালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, ওখানে ভুয়া ওয়েবসাইট তৈরি করে তাহলে এইভাবে আবেদন করবেন, 300 টাকা করে আবেদনের ওইখানে টেলিটকের মাধ্যমে পে করতে হবে। তাহলে এই যে জালিয়াতি অর্থাৎ নকল একটা ওয়েবসাইট তৈরি করলো প্রতারণা করার উদ্দেশ্যে। প্রতারণা মানে কি? ওই যে সম্পত্তি আপনাকে ভুলভাল কিছু দেখাবে বা বুঝাবে, যাতে আপনি সম্পত্তি তার ওই যে 300 টাকা করে যাতে আপনি দিয়ে দেন। তাহলে পয়রা ফলা হচ্ছে প্রতারণা করার উদ্দেশ্যে যদি কেউ জালিয়াতি করে, তখন 468। আর শেষে হচ্ছে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি। মান তারপর হচ্ছে মান। প্রথমত কেউ একজন ভুয়া দলিল তৈরি করবে, আর এই ভুয়া দলিলটা তৈরি করবে মানহানির উদ্দেশ্যে। এটা কোনো ব্যক্তির নামে হতে পারে, প্রতিষ্ঠানের নামে হতে পারে, সম্প্রদায়ের নামে হতে পারে। 459 হচ্ছে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি। এখন মানহানির উদ্দেশ্যে জালিয়াতিটা কেমন হতে পারে? মনে করেন বরিশালে একটা স্বনামধন্য হোটেল আছে, আবাসিক হোটেল, যেখানে দূর প্রান্ত থেকে মানুষ আসলে রাত্রি যাপন করে। মনে করেন হোটেল শেডোনা অথবা হোটেল রিল্যাক্স ইন। এখন
একটা লোক এই হোটেল রিল্যাক্সের নামে একটা কার্ড ছাপাইলো, ছোট ভিজিটিং কার্ড। কার্ড ছাপাইলো, হোটেল রিল্যাক্স ইন, স্থানের নাম দিল, ম্যানেজারের নাম দিল, বরিশাল সদর রোড, বরিশাল। শেষে নিচে একটু লিখে দিল এই হোটেলে কি রিয়েল সার্ভিসের ব্যবস্থা আছে, মানে কলগার্লরা আসে অথবা পতিতা পাওয়া যায় এখানে, সোজা বাংলায়। অর্থাৎ আপনি চাইলেই মেয়েদের সাথে রাত্রি যাপন করতে পারবেন। বললো রিয়েল সার্ভিসের ব্যবস্থা আছে। তাহলে এই যে একটা লোক, তাহলে এটা কি হলো, ওই যে হোটেলটার, ওটা তো একটা প্রতিষ্ঠান, ওইটার কিন্তু মানহানি হইল। তা মিথ্যাভাবে এইভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু, এমন কোনো মিথ্যা কিছু প্রচার করার জন্য কোনো দলিল তৈরি করে অথবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, তখন কিন্তু মানহানির উদ্দেশ্যে জালিয়াতি। আসলে আমি যে হোটেলের কথা বলছি এরকম হোটেল কিন্তু বরিশালে নাই এবং রিয়েল সার্ভিসের ব্যবস্থা নাই, আপনাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। তাহলে এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানহানির উদ্দেশ্যে যদি কোনো জালিয়াতি করা হয় তখন সেটা হবে 469। প্রিন্স হৃদয় ভালো হয়ে যাও, তুমি কি লিখছো? ও দাদা, আপনি এত কিছু কেমনে বোঝেন? শোনো, একজন অফিসার হতে হলে প্রত্যেকটা গ্রাউন্ড বুঝতে হবে। তুমি যদি অফিসার হিসাবে ভালো পারফরমেন্স করতে চাও, তোমাকে প্রত্যেকটা গ্রাউন্ড বুঝতে হবে। সবকিছু টাচে যেতে হবে এমন না। আর এইগুলা বোঝার একটা সহজ মাধ্যম হচ্ছে ইউটিউবে ঢুকলে প্রতিদিনের যে খবরগুলা, এগুলো তুমি দেখবা। এই খবরগুলায় প্রতিদিন কি কি অপরাধ হচ্ছে সেই অপরাধগুলো কিন্তু ওখানে বলে, ছোট ছোট 4 মিনিটের 3 মিনিটের ভিডিওতে। তখন কিন্তু ওটা ডিটেলসেও বলে, ঠিক আছে? তখন কিন্তু বোঝা যায় যে কি রকম কি ধরনের অপরাধ হচ্ছে। একটা খবর দেখছিলাম যে ঢাকা শহরে আপনার ওভারব্রিজ যেগুলো আছে, ফুটওভার ব্রিজ, এই ওভারব্রিজে আপনি গেলেই দেখবেন অনেকগুলাই হোটেলের কার্ড ফেলানো আছে। ওরা ইচ্ছা করে আর কি ফেলাই যায় ইচ্ছা করে। ওই কার্ড দেখেই আপনি কার্ড জাগাবেন, ওখানে ম্যানেজারের নাম্বার দেওয়া আছে। অর্থাৎ ওইসব হোটেলে এই অকাজ কুকাজ হয়, ওরা ইচ্ছা করে ওই কার্ডগুলা ফেলে যায় যাতে আপনি ওই ম্যানেজারের সাথে কথা বলে ওই হোটেলে যান এবং অকাজ কুকাজে জড়িত হন। এগুলো কিন্তু আমি এই খবরে দেখছি। এখন প্রত্যেকটা বিষয়ে আপনি খোঁজ রাখবেন এবং ওইটাই কিন্তু আপনাকে একটা ক্ষতি করার একটা চিন্তা ভাবনা। আপনি ওখানে যাবেন, আপনাকে কোড দেওয়া হবে। মূল কথায় আসেন, জামিজা আম টকনা মিষ্টি, সেই আম প্রমাণ। জামিজা জালিয়াতির সংজ্ঞা, মিতে মিথ্যা দলিল, যাতে জালিয়াতির শাস্তি। আম প্রমাণ শরিয়াতে আদালতের রেজিস্ট্রার যদি জালিয়াতি করে, জাল করে, মতে মূল্যবান জামানত জাল করলে, পয়রাফলায় প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করলে, মানে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করলে। 469 পর্যন্ত। এবার 470-এ জাল দলিলের একটা সংজ্ঞা দিয়েছে। জাল দলিল কাকে বলে? জাল কোনটা? ওই যে একটা দলিল আছে, ওইটার হুবহু একটা নকল যদি কেউ তৈরি করে, সম্পূর্ণভাবে হোক বা আংশিকভাবে জালকৃত যে কোনো মিথ্যা দলিলকে জাল দলিল বলা হবে। এটা আপনাদের বোঝার দরকার নাই, শুধু জানেন 470 জাল দলিল। এবার আমাদের লাস্টের ধারা আজকের 471 ধারা, খুব মনোযোগ দিয়ে শোনেন। কোন জাল দলিলকে খাঁটি হিসাবে ব্যবহার করুন। আপনি জানেন যে এই দলিলটা জাল। এখানে সুন্দর একটা প্রশ্ন করব, শিখবো আমরা।
আপনি জানেন যে এই দলিলটা হচ্ছে জাল, সেটা আপনি খাঁটি হিসাবে ব্যবহার যদি করেন তখন 471। এমডি রাজু হোসেন, সহকারী ম্যাথ ম্যানেজার, RIF বরিশাল। আপনি ক্লাসে আসছেন, আমি অনেক খুশি হয়েছি। তবে আমি আরো খুশি হব যদি আপনি ওইটা করেন। আশা করি আপনি ওইটা করবেন। এখন জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার, আপনাকে ছোট একটা প্রশ্ন দিল। আরিয়ান শুভ্র খুবই খাটো একজন মানুষ, সে পুলিশের চাকরি করে। কিভাবে? তার মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি হয়েছে। তার যে ঠাকুরদাদা ছিল সে মুক্তিযোদ্ধা ছিল, সেই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি হয়েছে। আরিয়ান শুভ্র নামক এক পুলিশ কনস্টেবল তার দাদার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে পুলিশের চাকরিতে যোগদান করে। এখন আরিয়ান শুভ্র শাস্তি কত ধারায় হবে? আমরা দেখেছি অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরিতে যোগদান করছে, পরে কিন্তু তারা চাকরিচ্যুত হয়েছে। এখন আপনারা বলেন তো, এই ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে কেউ যদি চাকরিতে যোগদান করে, পরে ধরা খাইলে তার শাস্তি হবে কত? এই যে একটা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, অর্থাৎ জাল সার্টিফিকেট, জাল একটা দলিল, এইটা যে খাঁটি হিসাবে ব্যবহার করলো, তার শাস্তি 471 ধারা। এবং সেটা কিন্তু প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করছে, তাই 471-এর সাথে 468 ধারা। প্রতারণা কয় ধারা আছে? 66, 67, 68। আম সরেয়ায় 66, মতে 67 আর পয়রা ফলা আছে 68। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি। তাহলে পুলিশ সদস্য যদি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নেয়, তাহলে 468, 471 এবং পুলিশ আইনের 729, PRB 857, 880, 881 যত কিছু আছে। 857-তে গুরুদণ্ডর কথা বলা হয়েছে, 861-তে বিভাগীয় কার্যধারা গ্রহণ করার কথা বলা হয়েছে, তারপর তাকে 880-তে সাসপেনশন করা হবে, তারপর 881-তে সে সব সময় পুলিশ লাইনে হাজির থাকার কথা বলা হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? কোন জাল দলিলকে, 471 ধারা সবাই একটু মনে রাখবেন, জাল দলিলকে খাঁটি হিসেবে যদি কেউ ব্যবহার করে তখন 471 ধারা। আর যেহেতু এটা প্রতারণা করার উদ্দেশ্যে, তাই 468 আসবে। নর্মাল পাবলিক অপরাধ করলে শুধুমাত্র ওই ধারাটাই আসবে, কিন্তু পুলিশ অপরাধ করলে সবসময় 3টা ধারা বেশি। পুলিশ আইনের 729, PRB 857, এই 3টা ধারা পুলিশের ক্ষেত্রে দিতেই হবে। এটা আপনারা নর্মালি দিতে পারেন অথবা নোট আকারেও দিতে পারেন। নোট লিখে লিখবেন, উক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশ আইনের 7/29 ধারা এবং PRB 857 বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। তাহলে আমরা জামিজা শিখলাম। জামিজা উল্টে করলেও জামিজা। জামিজা নয়ন, নয়নকে উল্টে বিলে করলেও নয়ন। চামচা, ও সবসময় চামচাই থাকবে। কিছু কিছু লোক আছে আমাদের ডিপার্টমেন্টে অথবা যেখানে যায় খালি চামচামি করে, কোনোদিন ভালো হবে না। ওই চামচাকে যদি উল্টা বিলে লেখেন তাও ওই চামচা। এই জামিজাকে আপনি যেভাবেই ঘুরেন ও জামিজাই থাকবে। জামিজার জাতে জালিয়াতির সংজ্ঞা
মিতে মিথ্যা দলিল, আর শেষের জাতে জালিয়াতির শাস্তি। আম প্রমাণ শরেয়ায় আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার যদি কেউ জাল করে 466। মতে মূল্যবান জামানত যদি কেউ কি করে, জালিয়াতি করে বা জাল করে, তাহলে তার শাস্তি। পয়রা ফালা প্রতে হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করলে তার শাস্তি। মান হচ্ছে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করলে তার শাস্তি। শেষের দুইটা ধারা 470 জাল দলিল আর 471 কোন জাল দলিলকে খাঁটি হিসেবে যদি কেউ ব্যবহার করে। আপনারা মোটামুটি যারা আছেন লাইভে সবাই একটু কমেন্ট করেন তো আজকের ক্লাসটা আপনার একটু হলেও মাথায় ঢুকছে কিনা বা বুঝতে পারছেন কিনা, কোনো ধারায় সমস্যা আছে কিনা, তাহলে এখনই বলেন, আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব। এখানের এই জালিয়াতির পার্ট যেটা আছে, নর্মালি আপনাকে পড়াইলে আপনার মনে থাকবে না, এই জন্য আমি ছন্দ দিলাম, এটা সবাই মনে রাখবেন, নোট আকারে লিখে রাখবেন। 3 ভাবে মিথ্যা দলিল তৈরি করা যায়, এই 3টা ভাবে আপনি একটু মুখস্থ রাখবেন। অন্যের সিল স্বাক্ষর ব্যবহার করে যদি দলিল প্রস্তুত করা হয় সেটা মিথ্যা দলিল। দলিল প্রস্তুত হওয়ার পর যদি গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করেন সেটাও মিথ্যা দলিল। আর এমন অবস্থায় কারো সিগনেচার নিয়ে বা সিল নিয়ে যদি মিথ্যা দলিল প্রস্তুত করেন যে অবস্থায় ওই লোকটি মানসিকভাবে অসুস্থ বা অপ্রকৃতিস্থ, সেটাও মিথ্যা দলিল। অর্থাৎ একজন অসুস্থ ব্যক্তির টিপসই নিয়ে আপনি দলিল তৈরি করলেন, তো সেটা কিন্তু মিথ্যা দলিল। জামিজা আম মিষ্টি না টক সেটার প্রমাণ। আর শেষের 471 জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার। তাহলে এমএসটি রিপা আক্তার প্রশ্ন করছে 464 ধারা এবং 470 ধারার মধ্যে পার্থক্য কি। আমি কিন্তু মাঝখানে বলছিলাম যে জাল এবং মিথ্যা, মিথ্যা কোনটা? মনে করেন কেউ 1200 টাকার নোট ছাপাইলো, এই 1200 টাকার কোনো অস্তিত্ব আছে আমাদের দেশে? 1200 টাকার নোট আমাদের নাই, তাহলে এটা মিথ্যা। আর জাল কোনটা? কেউ 1000 টাকার নোট ছাপাইলো, তার মানে 1000 টাকা আমাদের বাজারে আছে কিন্তু ও জালভাবে তৈরি করলো, তাহলে ওইটা হবে জাল। তাই যে জিনিসের অস্তিত্ব নাই সেটা হচ্ছে মিথ্যা, আর যে জিনিসের অস্তিত্ব আছে হুবহু যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে জাল। অস্তিত্ব আছে কিন্তু ওইটার নকল ভাবে একটা তৈরি করলে সেটা হচ্ছে জাল। জাল দলিল আর মিথ্যা দলিল, মিথ্যা দলিল ওই যে এমন ভাবে প্রস্তুত করলো যেটার অস্তিত্ব নাই, তাহলে সেটা মিথ্যা দলিল। আর জাল দলিল হচ্ছে একটা জিনিসেরই হুবহু নকল কপি, হুবহু নকল কপি যদি কেউ প্রস্তুত করে সেটা হবে জাল দলিল। আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে আর কোনো গবেষণার মতো কিছু নাই। জামিজা আম প্রমাণ আর 471 জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার, এই 3টা জিনিস শুধুমাত্র মনে রাখেন। আর 3 ভাবে মিথ্যা দলিল প্রস্তুত করা যায়, এই 3টা পয়েন্ট মুখস্থ রাখেন। আশা করি এখান থেকে কোনো এমসিকিউ বা লিখিত দিলে আপনাকে কেউ আটকাতে পারবে না।
তাহলে সবাইকে আমি একটা প্রশ্ন করি, এমডি রাজু হোসেন একজন পুলিশ অফিসার। এই রাজু হোসেন একটা মহিলার সাথে পরকীয়ায় এই মুহূর্তে পরকীয়া সম্পর্কে জড়িত আছে। ওই মহিলাকে আবার একটা লোক ডিস্টার্ব করে, বারবার ফোন দেয়, মেসেজ দেয়। তাহলে ওই লোকটা হচ্ছে এই মহিলার শত্রু। রাজু হোসেন আজকে যখন পরকীয়া করতে গেছে, তখন তার পরকীয়া গার্লফ্রেন্ড বলতেছে, শোনো না, আমাকে ওই সাব্বির নামে একটা ছেলে বারবার ফোন দেয়, বারবার বিরক্ত করে, তুমি কিছু একটা করো, তুমি তো পুলিশ। রাজু বলছে, কি এত বড় সাহস, আমার পরকীয়া প্রেমিককে ডিস্টার্ব করে। তখন রাজু হোসেন কি করলো, একটা নকল ওয়ারেন্ট বের করলো, নিজেই যেভাবে বানাইলো, নকল ওয়ারেন্ট তৈরি করে সেই ওয়ারেন্ট নিয়ে এই সাব্বিরকে ধরতে গেল। তাহলে এক্ষেত্রে রাজু হোসেনের অপরাধ কত ধারায় হবে দেখি, সবাই কমেন্ট করেন, দেখি আপনি কি আসলে পারেন। রাজু হোসেন, তুমিও কমেন্ট করো। এ ধ্রুবরাজ দাদা, আপনি 470 পাইলেন কই? এ তোমরা কি করতেছো? প্রিন্স হৃদয়, এই ওয়ারেন্টটা কি আসলে? এটা তো আদালতের কাগজপত্র রে ভাই, আম প্রমাণের সরেয়া প্রথমটা আদালতের কাগজপত্র। এই রাজু এ ঠিকই পারছে, কারণ সে আকাম করছে, সে জানবে না এটা কত ধারায়। তাহলে আদালতের কাগজপত্র যদি কেউ জাল করে, তাহলে 466 ভুয়া ওয়ারেন্ট বানাইছে, 466। তার পুলিশ আইন 37, 857। থ্যাংক ইউ রিপা আক্তার। সবাই রিপা আক্তারের কমেন্টটা দেখেন। রাজু হোসেনও পারছে, 2বার লিখছে। রিপা আক্তারের কমেন্টটা সবাই দেখেন। এইভাবে আমাদের হুঁশ রাখতে হবে ভাই। আমি কি বললাম, আদালতের কাগজপত্র যদি কেউ জাল করে, 466। মূল্যবান জামানত জাল করলে 467। প্রতারণার উদ্দেশ্যে কেউ করলে 468। আর মানহানির উদ্দেশ্যে কেউ করলে 469। তো থ্যাংক ইউ সো মাচ আমার জামিজা স্টুডেন্টগুলা। জামিজা মনে রাখবেন, আজকে আমরা অনেক কিছু শিখলাম, ব্যাপারে আস্তে আস্তে শিখবো। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। আগামী ক্লাসে একটা দারুণ ক্লাস করা হবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেখানে বেবিচার, যে পরকীয়া, এইসব বিষয়ে আগামীকাল, বা প্রতারণামূলকভাবে বিবাহ, বেআইনিভাবে বিবাহ করা, কোর্ট ম্যারেজ, এই সব কিছু আমরা আগামীকাল শিখব। আগামী ক্লাস অবশ্যই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।